আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সম্পত্তি প্রপার্টির দলিলটাকে আমরা বুঝতে পারি। একটা জমির দলিলে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়টা কোনটা আমাদের কাজে লাগবে, কারণ একটা দলিল প্রায় 10, 12, 15 পাতারও হইতে পারে, তো অত পাতা আমাদের কিন্তু কাজের না। টু দ্য পয়েন্ট। যারা দলিল পড়তে পারেন না, দলিল বুঝেন না, আশা করি যে তাদের ভিডিওটা কাজে আসবে, যে একটা দলিলের মধ্যে কি কি জিনিসগুলা থাকে এগুলো যদি ওয়ান বাই ওয়ান আপনি জাস্ট একটু নাম্বারিং করে নেন এবং এটা যদি জাস্ট একটু নিজের মতো করে লেখার চেষ্টা করেন, পরবর্তীতে আপনি নিজেই বের করতে পারবেন যে একটা সম্পত্তির দলিলের মধ্যে কি থাকে। তো দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে যে ওইটা যে একটা রেজিস্টার্ড দলিল, ওই দলিলটার একটা নাম্বার থাকবে আর একটা তারিখ থাকবে যে কবে এইটা নিবন্ধিত হয়েছে। নর্মালি দলিলের মধ্যে আমরা দুই প্রকারের তারিখ কিন্তু পাই। একটা হচ্ছে যে ধরেন যে আমি এবং আপনার মাঝে একটা চুক্তি হইলো, আমরা একটা দলিল লিখলাম, সেখানে স্বাক্ষর করলাম, তারিখ দিয়ে দিলাম। হইতে পারে আমরা ওই দিন সেটা রেজিস্ট্রেশন করব অথবা পরবর্তী 3 মাসের যে কোনো দিন রেজিস্ট্রেশন করতে পারি। তাই দলিলের মধ্যে আমরা তিন প্রকারের দুই প্রকারের তারিখ পাবো। একটা হচ্ছে যে আমাদের সম্পাদনের তারিখ, একটা হচ্ছে নিবন্ধনের তারিখ। তো সব সময় আমাদের দলিলপত্র তুলতে চাইলে এই দলিল নাম্বারটা এবং দলিল রেজিস্ট্রেশনের যে তারিখ সেটাই আমাদের কাজে আসবে। আর সম্পাদনের তারিখটা যদি কোনো কারণবশত কোথাও যদি বিরোধ ঘটে যে কোন দলিলটা আগে প্রাধান্য পাবে, ওই ক্ষেত্রে কাজে আসবে। তাহলে বুঝতে পারছেন যে দলিল নাম্বার এবং নিবন্ধন তারিখ। 2 নম্বর হচ্ছে ওই যে দলিলটা যেটা আপনি হাতে নিলেন। বাংলাদেশের নানা প্রকারের দলিল হয়, যেমন আপনি টাকা পয়সা দিয়ে সম্পত্তি কিনলে আপনি সেল ডিড করি আমরা, যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের কবলা দলিল, খাস কবলা, খুশ কবলা, বিক্রয় কবলা। তার মানে দলিলটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কোন প্রকারের দলিল। এটা আপনাকে এই জন্যই বুঝতে হবে, যেমন ধরেন যে সাবকবলা দলিলের বিপরীতে হ্যাবা দলিলের কিছু দুর্বলতা আছে, দান দলিলের কিছু দুর্বলতা আছে, বিনিময় দলিলের কিছু দুর্বলতা আছে, যদিও প্রতিটা দলিল আইনের কাছে প্রতিষ্ঠিত। কিন্তু সাবকবলা, যেখানে আপনি টাকার বিনিময়ে সম্পত্তি ক্রয় করতেছেন, যেখানে সরকারকে আপনি ট্যাক্স ভ্যাট বেশি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অধিকারটা বেশি। এরপরে জমির শ্রেণীটা নর্মালি এইটা আপনার সম্পত্তির খাজনা দেওয়ার উপর নির্ভর করে জমির শ্রেণীটা বিভিন্ন রকম হয়, যেমন আপনার বাড়ি থাকতে পারে, পুকুর থাকতে পারে, আবাদি জমি হইতে পারে। তো এইরকমের উপর ভিত্তি করে বাংলাদেশের সারা দেশের মৌজার জমিগুলা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, এটা আপনি খতিয়ানে পাবেন। এরপরে যিনি আপনার কাছে সম্পত্তিটা বিক্রি করতেছেন ওনার নাম ঠিকানা, যিনি ক্রয় করতেছেন ওনার নাম ঠিকানা। তো এটাই হচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দলিলের মধ্যে আমরা সম্পত্তির তফসিল বা চৌহাদ্দি বলে একটা জিনিস পাবো। মূলত এটা আপনার আইডি কার্ডের মতো, আপনার কোন জেলার, কোন থানার, কোন গ্রামের, কোন ওয়ার্ডের, কোন জায়গার আপনি বাসিন্দা, সেম একই রকম ওই সম্পত্তিটা কোন জেলার, কোন থানার, কোন জায়গায় অবস্থিত সেটা বর্ণনা করে। আর একটা চৌহাদ্দিও দিয়ে দেওয়া হয়, বলতে পারি আমরা হাত নকশা, যে জমিটা এইটুকু জমির মধ্যে এই অংশটুকু বিক্রি হচ্ছে, এরকম হাত নকশা। এরপরে সম্পত্তির বাজার মূল্য নরমালি পুরাতন দলিলে দেখে লাভ না। এটা হচ্ছে একটা দলিল, যখন আমরা নিবন্ধন করতে যাব আমরা চাইলেই যে কোনো মূল্য বসাইতে পারবো না। সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, যেমন ধরেন যে আপনি 1 শতক জমি নিচ্ছেন 10 লাখ টাকা দিয়ে, এখন সরকারি রেট কত? অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি রেট 5 লাখ টাকা থাকতে পারে, অথবা দেখা যাইতে পারে সরকারি রেট সেটার 15 লাখ টাকা আছে। তো আপনি চাইলেই 10 লাখ বসাইতে পারবেন না। যদি সরকারি রেট 5 লাখ থাকে, তাহলে 5-এর উপরে যত খুশি আপনি বসান, সরকারের কোনো বাধা নেই। কিন্তু সরকারি রেট যদি আপনার চাইতে বেশি থাকে, সরকারি রেটেই আপনাকে বসাইতে হবে, যদিও আপনি কম দামে নিচ্ছেন। তো এই বাজার মূল্যটা গুরুত্বপূর্ণ। এরপরে আপনি যখন ওই সম্পত্তি সম্পর্কে যদি মালিকানা যাচাই বাছাই করতে চান, তাইলে এই সম্পত্তিটার বর্তমান কোন নাম্বারে খতিয়ান সৃষ্টি হয়েছে, যাকে আমরা হাল খতিয়ান বলি। এটা ছাড়া পূর্ববর্তী মালিকের খতিয়ান নাম্বার কত, যেটাকে আমরা সাবেক খতিয়ান বলি। এটা ছাড়া সম্পত্তিটা কোন দাগের সম্পত্তি। এখন যারা মৌজা যারা দাগ এটা বুঝেন না, এটার জন্য পৃথক একাধিক ভিডিও আছে, দেখে নেবেন। এরপরে আপনার কাছে যে সম্পত্তিটা বিক্রি করতেছে, তাহলে মোট কতটুকু জমি এবং ওইখান থেকে আপনার কাছে কতটুকু বিক্রি করতেছে। যেমন আমার 100 শতক জমি আছে, আপনার কাছে আমি 10 শতক বিক্রি করতেছি। তো এটা হইলে আপনি একটা ক্লারিফিকেশন পান যে মালিকের কতটুকু ছিল, কতটুকু বিক্রি করছে। আর যদি একাধিক ক্রেতা বিক্রেতা থাকে, তাহলে কে কতটুকু বিক্রি করতেছে, কে কতটুকু ক্রয় করতেছে। একই দলিলে কারো মালিকানা বেশি থাকতে পারে, কারো মালিকানা কম কিন্তু থাকতে পারে।
আর সম্পাদনের তারিখ আর রেজিস্ট্রেশনের তারিখটা আমরা প্রথমে বলেই দিলাম। এটা ছাড়া ওই দলিলটার মধ্যে পড়লে আমরা পুরাতন দলিল নাম্বারগুলো পাবো, যেগুলোকে আমরা বায়া দলিল বা পীর দলিল বা পুরাতন দলিল বলি। মূলত কথাটা হচ্ছে মালিকানার ইতিহাস, মানে গত 25 সর্বনিম্ন 25 বছরের ইতিহাস আমরা পাবো। আমরা ট্রাই করবো 100 বছরের ইতিহাস নেওয়ার জন্য। এই কয়েকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর চাইতে বাকি অন্য যেগুলো আছে, সাক্ষীদের নাম, শনাক্তকারীর নাম, দলিল লেখকের নাম, থাম ইমপ্রেশন নাম্বার, ওগুলো আমাদের নর্মালি কোনো কাজের না। যদি সেটা ভিন্ন জিনিস, আপনি দলিলের প্রতিটা অক্ষর বুঝতে চান, তাহলে সেটা আপনি বুঝতে পারেন। আর পুরাতন দলিলগুলো বুঝতেই বেশি সমস্যা। নতুন দলিলগুলো তো আপনার যেটা প্রিন্টেই থাকে ফরম্যাটে 2005-এর পরে। তো এটা যেমন পুরাতন দলিল, তো এইখানে দেখেন যে একটা নাম্বার দেওয়া আছে, এখানেও একটা নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার দলিল নাম্বার, এটা হচ্ছে আমার তারিখ 7/3/1994। তাহলে মূল জিনিসটা আমি পেয়ে গেছি। তো এখান থেকে পড়লে আমি প্রথম অংশে দাতার নাম পেয়ে যাব, তারপরে গ্রহীতার নাম পেয়ে যাব। তো দলিল পড়ারও কিছু টেকনিক আছে, বাকি জিনিসগুলো আমার কাজের না। পরবর্তীতে আরো যখন আমি যাইতে যেতে নিচের দিকে আমি পেয়ে যাব যে কোন দাগ থেকে কতটুকু বিক্রি হচ্ছে। তো এই টেকনিকটাই হচ্ছে আপনার জিনিস পুরাতন দলিলে। কিন্তু বিপরীত দিকে যদি নতুন যে দলিলগুলো আছে, ওগুলো আপনার জন্য ইজি। জাস্ট যদি আমরা একটা নতুন দলিল আপনাদেরকে দেখাই, নতুন দলিলগুলোতে আপনি একদম কোনো টেনশন ছাড়াই দলিলটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝতেও পারবেন। জাস্ট আপনাকে জানতে হবে কত পাতার মধ্যে সেটা আছে। জাস্ট একটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, থাকার কথা আমার এখানে, যদিও এটা 2004 সালের দলিল। তো এটার মধ্যেও দেখেন যে মোটামুটি আমরা উপরে এই ডান দিকে পাচ্ছি, এটা হচ্ছে দলিল নাম্বার, এটা হচ্ছে যে আমাদের দলিল নাম্বার। এরপরে দেখবেন যে এখানে আমরা এই যে 12/10/2004 রেজিস্ট্রেশন নাম্বার, গ্রহীতাদের নাম, দাতার নাম। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে দাগ খতিয়ান তফসিল বলে যে অংশটা, এটা গুরুত্বপূর্ণ। যেখানে দেখেন দাগ নাম্বার দেওয়া আছে 224, জমিটা কোন শ্রেণী সেটা দেওয়া আছে, টোটাল 5 একর 25 শতকের মধ্যে 70% বিক্রি। এই কয়টা লাইনই গুরুত্বপূর্ণ। আর যদি একটু আমরা আর একটু ডিটেইলে জানতে চাই, আমরা সেখানে কি পাবো, এই যে খতিয়ান নাম্বার, মানে ওই যে হাল খতিয়ান পাচ্ছি আমরা 64 নাম্বার। এইরকম জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব। এই যে একটা হাত নকশা আনুমানিক দেখাচ্ছে, তো এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ ওই যে দলিল নাম্বার, রেজিস্ট্রেশনের তারিখ, ওগুলাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আর পাকিস্তান আমলে পুরাতনগুলার মধ্যেও তো খুব সমস্যা আপনার বোঝার জন্য। তারপরে ফরম্যাট একই থাকে, দেখেন যে উপরে এটা হচ্ছে দলিল নাম্বার, এখানে একটা তারিখ দেওয়া আছে 64 সাল, তো এটা হচ্ছে তারিখ। এখানে হচ্ছে গ্রহীতার নাম। আর পুরাতন দলিলের এইদিকে একটু সামারি দেওয়া থাকে। এখানে দেখেন যে 3 একর 33% সম্পত্তি। মূলত আপনি যখন একটা দলিল পড়তে পড়তে অভ্যস্ত হবেন, এতগুলো লেখা আপনাকে পড়তে হবে না। এটার ভিতরে কিছুই নেই, পাইকারি হারে পছন্দ হয়েছে, কেন বিক্রি করতেছে, টাকা পয়সার দরকার, ওই জিনিসগুলাই লেখা থাকে। মূলত আমাদের কাজের হচ্ছে তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বারগুলা। যেমন এটার মধ্যেও দেখেন যে আমাদের মৌজা লেখা আছে, এরপরে দেওয়া আছে যে আমাদের 102/3, এটা হচ্ছে হাল সাবেক দাগ, 98 হচ্ছে হাল দাগ। এটা ছাড়া এই যে দাগে জমি হচ্ছে 10 একর 18, তার মধ্যে বিক্রি হচ্ছে 3 একর 33। তো এই জিনিসগুলো আপনি একদিনে ধরতে পারবেন না, একটু প্র্যাকটিস যদি করেন ধীরে ধীরে কিন্তু আপনি পেরে যাবেন, কোনো সমস্যা কিন্তু নাই। তো আশা করি আপনাদের দলিল পড়ার ব্যাপারে সমস্যা হবে না। আর একটা আমরা আগামী ভিডিওতে আমাদের আধুনিক দলিলগুলা দেখাবো। আর এটা হচ্ছে যে, এটাও জাস্ট একটু দেখিয়ে দেই, দলিলগুলা যদি 2 বছরে আমরা সংগ্রহ না করি, এইরকম তারা নোটিশ করার পরে 3-4 বছর পরে জ্বালিয়ে দেয় মূল দলিলটা। তবে সার্টিফাইড কপি আপনি উঠাইতে পারেন। কারণ আমাদের দলিলগুলা এই যে নকল নবিশ আছে, যাদের জন্য প্রতি পাতা 36 টাকা করে সরকার নেয়, এদের দায়িত্ব হচ্ছে এগুলাকে, এই যে এগুলাকে বালাম বই বলে, এগুলা লিখে রাখা। যেমন এখানে। আর এটা হচ্ছে যে আমরা দলিলের পিছনে যে আঙ্গুলের ছাপটা দেওয়া হয়, একই রকম আঙ্গুলের ছাপটা একই সময় কি করা হয়, সরকারি আরেকটা যে টিপ বইয়ে নেওয়া হয়, যেটা 50 বছর পর্যন্ত থাকে। তো এটা হচ্ছে সরকারি বালাম বই, যেখানে কোনো কিন্তু ছবি কিন্তু থাকে না। দেখেন যে, আর এই লেখাগুলা যদি নকল নবিশের হাতের লেখা খারাপ হয়, বুঝতে খুবই টাফ। কিন্তু যারা এগুলা অভ্যস্ত তারা 2 মিনিটে বলতে পারেন, কারণ তারা শুধু নাম্বারটা দেখেন, নাম্বারটা এইরকম ভাবে এখানে উত্তোলন করা হয়। তো এটাই হচ্ছে মূলত নিয়ম। আর এইটা হচ্ছে যে প্রথম পাতার অপোজিটে যে স্বাক্ষরগুলা দেওয়া হয় সেটা।
আশা করি আপনারা, আর যেটা অনেকে জানতে চাচ্ছিলেন যে 2026 সালে রেজিস্ট্রেশন খরচে তেমন কোনো পরিবর্তন আসে নাই, এখনো আগের মতোই রেজিস্ট্রেশন খাতে 1% দিতে হয় যত টাকার আপনার দলিল। স্ট্যাম্প শুল্ক এখনো 1.5%ই আছে। স্থানীয় কর আমার 3%ই আছে, শুধু ক্যান্টনমেন্ট এবং পৌরসভার ক্ষেত্রে 2%। 300 টাকার হলফনামা আগের মতোই আছে, 100 টাকার ই ফি আছে, এনপি পাতা 24 টাকাই আছে, এনএন ফি 36 টাকাই আছে, 10 টাকার কোর্ট ফি আসে। এটা ছাড়া দলিল লেখকের ফি তো আছে। আর যিনি সম্পত্তি বিক্রি করে টাকা লাভবান করতেছেন, এইটার উপর নির্ভর করে তার উপর উৎস কর প্রযোজ্য হয়, যদিও ক্রেতাকেই দিতে হয়। এটা নির্ভর করে আপনি কোন জেলা কোন থানার উপর আছে, এটা আপনার দলিল মূল্যের 5%, 3%, 2%, 2%ও হইতে পারে, বিভিন্ন ক্যালকুলেশন আছে। আর যদি আপনি সেটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেন, সেক্ষেত্রে আবার উচ্চ আয়কর আসতে পারে, এটা ছাড়া ভ্যাট আসতে পারে। তো এইখানে আবার এগুলাই কিন্তু অনেক বেশি। তো এই ছিল মোটামুটি আমাদের। তো আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই অনেকদিন ভূমি বিষয়ক কোর্স চালু হয়নি, তো আমরাও ট্রাই করতেছি। দেখি আগামী 10-15 দিনের মধ্যে ইনশাল্লাহ, না হলে ফেব্রুয়ারির প্রথম থেকে ভূমি রিলেটেড আরেকটা শর্ট কোর্স নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।